স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছে আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সিপিবির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। এছাড়া আমাদের সঙ্গে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। আমরা আলোচনা শুরু করার আগে একটু দেখে আসতে চাই সারাদিন যে খবরগুলো শিরোনাম হয়েছে। 5ই জানুয়ারিকে গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালন করবে আওয়ামী লীগ। ওই দিন সারা দেশে একই সময়ে নেতারা নিজ নিজ এলাকা প্রদক্ষিণ এবং রাজধানীর 16টি পয়েন্ট থেকে মিছিল বের করে সমাবেশ করবেন কেন্দ্রীয় নেতারা। এছাড়া 10ই জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে দলটি। দলের জ্যেষ্ঠ নেতারা বলেছেন, বিএনপি নয়, 5ই জানুয়ারি ঢাকা শহরের সব পথ দখলে রাখবে আওয়ামী লীগ। 5ই জানুয়ারি রাজধানীতে সমাবেশের অনুমতি এখনো পায়নি বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যান, শাপলা চত্বর বা নয়াপল্টন যে কোনো এক জায়গায় সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করে তারা। বৃহস্পতিবার জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল পুলিশ সদর দপ্তরে এ নিয়ে কথা বলেন। শেহাব নামে একজন এসি অ্যাডমিন, তা আমরা রিসেপশন পর্যন্ত যেতে পেরেছি, আর উপরে উঠতে পারি না নিচে। উনি এসে বললেন যে হরতালের দিন কোনো কর্মকর্তা অফিস করেন না, তারা কন্ট্রোল রুমে থাকে। দ্বিতীয়ত, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাহেব পরিবর্তন হয়েছেন, নতুন যিনি উনি এখনো গোপালগঞ্জে আছেন, উনি আসেন নাই। তৃতীয়, বলেছেন যে ওনার সাথে যোগাযোগ করতে, নতুন যিনি আসছেন, যিনি এখন আছেন দায়িত্ব না দিলেও উনি কিছু করতে পারবেন না। এই হলো উত্তর। নতুন নির্বাচনকালীন সরকার গঠনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাবি গুরুত্ব দিচ্ছে না সংসদে প্রতিনিধিত্বকারী দলের নেতারা। তারা বলছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে আলোচনায় থাকতেই এমন প্রস্তাব দিচ্ছে বিএনপি। পরবর্তী নির্বাচনের জন্য বিএনপিকে 2019 সাল পর্যন্ত অপেক্ষা করার কথা বলছেন তারা। মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের বিরুদ্ধে হরতাল ডাকায় জামায়াতে ইসলামী ও তার আমির মকবুল আহমদ সহ 6 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ করেছে রাষ্ট্রপক্ষ। আজহারের রায় নিয়ে বিরূপ মন্তব্য করায় তার আইনজীবী তাজুল ইসলামের বিরুদ্ধেও করা হয়েছে অভিযোগ। অবমাননার অভিযোগে জামায়াত ও শিবিরের সকল ধরনের প্রচারণা বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনায় এরশাদ বলেন, ইতিহাসের ফলভোগ করছেন বেগম জিয়া। মন্তব্য করেন, দলগুলোকে কোণঠাসা করার কৌশল বেগম জিয়াই শিখিয়েছেন। রাজধানীতে জাতীয় পার্টির 29তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি ছেড়ে সব রাজনৈতিক দলকে আলোচনায় বসার আহ্বান জানান এরশাদ। এই সংস্কৃতি আপনি শুরু করেছিলেন বিএনপি, আপনি আমাদের 142 অংশ করতে দেননি। ইতিহাস অত্যন্ত কঠিন, সংস্কৃতি চালু করেছেন আমাদের জেলে দিয়ে, তারই ফল ভোগ করছেন। বছরের প্রথম দিনই নতুন বই পেল শিক্ষার্থীরা। ঢাকায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন। একই সাথে সারা দেশের স্কুলগুলোতে নতুন ক্লাসের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ শুরু হয়েছে। দেশের 4.5 কোটি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হচ্ছে 32.5 কোটি বই। 10 সাল থেকে আজ পর্যন্ত এই বাংলাদেশে কেউ বলতে পারবেন না যে আমাদের কোনো শিক্ষার্থী বই পায় নাই। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলেন সারাদিনের খবরগুলো। খুব উত্তপ্ত একটা রাজনৈতিক পরিবেশ একদম বছর শেষের দিন এসে তৈরি হলো, এবং বছর শেষ হলো হরতাল দিয়ে, শুরু হলো হরতাল দিয়ে। সামনে 5ই জানুয়ারিকে কেন্দ্র করে বেশ উত্তাপ আছে, মুখোমুখি অবস্থানে প্রধান দুই দল। কেমন যাবে এই বছরটি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম? না, কেমন যাবে এই বছর সেইটা নিয়ে কথা বলতে হলে পরে অনেকগুলো যদি এটা হয় তাহলে পরে এটা হবে, যদি এটা হয় তাহলে পরে এটা হবে, এই ধরনের স্পেকুলেটিভ মন্তব্য খুব একটা কাজের কোনো বিষয় নয়। আমাদের মূল জায়গাটা যাওয়া উচিত যে আমাদের দেশের ভেতরে অনেক কিছুই ঘটে চলেছে, কিন্তু একটা রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সামাজিক নীতি নৈতিকতা সমস্ত ক্ষেত্রেই আমরা কতগুলো নেতিবাচক প্রবণতা একই সঙ্গে আমরা লক্ষ্য করছি। এবং এই এত সত্ত্বেও হয়তো এই কথাও অস্বীকার করা যাবে না যে আমাদের দেশের কৃষক সমাজ কৃষি ব্যবস্থাকে চাঙ্গা রাখার মাধ্যমে আমাদের জাতীয় অর্থনীতিকে জীবন্ত রাখতে সক্ষম হয়েছে। আমাদের গার্মেন্টস শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের অর্থনীতিকে সজীব রেখেছে।
এবং বিদেশে যারা কাজ করে রেমিটেন্স পাঠায় তারা আমাদের অগ্রগতির সোপান তৈরি করে দিচ্ছে। এবং যত লুটপাটই হোক সেই লুটপাটকে অতিক্রম করেও সেইটা কিন্তু আমাদের জাতির সমৃদ্ধির একটা উৎস হিসেবে ভূমিকা পালন করছে। কিন্তু প্রশ্নটা হলো এইভাবে দেখা প্রয়োজন যে অর্থনৈতিক ক্ষেত্রে এই উন্নয়নের ধারাটা স্বাভাবিকভাবেই অঙ্কের হিসাবে বলে যে এটা আরও বেশি করা সম্ভবপর ছিল। কারণ আমাদের মাননীয় অর্থমন্ত্রী তিনি হিসাব দিয়েছেন যে আমাদের যেটা দৃশ্যমান জাতীয় আয় তার কমসে কম 50 ভাগ আর সম্ভবত 80 ভাগের মতো সেটা হলো অদৃশ্য অর্থনীতি বা কালো অর্থনীতি। এবং সেই অর্থনীতিটা কিন্তু একেবারে 16 আনা একটা লুটপাটের মাধ্যমে মুষ্টিমেয়ের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। আর যেটা দৃশ্যমান অর্থনীতি সেটার ভেতরে আমরা হিসাব করলে দেখতে পাবো যে বৈষম্যের পরিমাণ হলো বিশাল। এবং এইটা যদি একটা বন্টনের ধারাটা সুস্থ থাকতো তাহলে পরে স্বাভাবিকভাবে এটা জনগণের কল্যাণে আরো অনেক অনেক বেশি আমরা পেতে পারতাম। সঙ্গে সঙ্গে দুর্নীতি এবং ইত্যাদির মাধ্যমে যেটাকে সিস্টেম লস সহজে বোঝার জন্য শব্দটা আমি ব্যবহার করছি, প্রতিটি পর্যায়ে যে সিস্টেম লসগুলো হচ্ছে সেটা যদি বন্ধ করা যেত তাহলে পরে কিন্তু আমরা আরো ভালো একটা অগ্রগতির ধারা সেখানে সূচনা করতে পারতাম। সুতরাং অর্থনীতিতে এই ঘটনাগুলো সেইটার প্রতিফলন ঘটে রাজনীতিতে এবং সমাজে নীতি নৈতিকতার ক্ষেত্রে। রুগ্ন অর্থনীতি রুগ্ন রাজনীতির জন্ম দেয়, লুটপাটের অর্থনীতি লুটপাটের রাজনীতির জন্ম দেয়। আমরা এই যে একটা ফ্রেমওয়ার্কের ভেতরে কাঠামোর ভেতরে দেশ পড়ে গেছে, দ্বিদলীয় একটা বৃত্তের ভেতরে, এই দুইটার ভেতরেই ঘুরপাক খাচ্ছে। ওর জন্য দুইটাই যদি মন্দ হয় তাহলে মানুষের সামনে একটা চয়েস হলো যে মন্দের ভালো এটাকে খুঁজে বের করা। কিন্তু এই দুইটা যে মন্দ হবে সেটা অবধারিত হয়ে গেছে এই দলগুলোর কার্যকলাপের ভেতরে। আমরা যদি লক্ষ্য করি যে সেইখানে তাদের প্রধান রাজনৈতিক চিন্তাটা হলো ক্ষমতা কেন্দ্রিক। ওর জন্য খেয়াল করবেন যে খবরগুলো আমরা দেখলাম সেখানে বা আপনার সঙ্গে একটু আগে আলোচনা হচ্ছিল যে 5ই জানুয়ারিকে কেন্দ্র করে সমস্ত উত্তেজনা এবং তোলপাড়, এবং 5ই জানুয়ারির ঘটনাটা কিন্তু হলো ক্ষমতা এদিক সেদিক করার বিষয়কে কেন্দ্র করেই এই ঘটনা। একজন বলছে যে গণতন্ত্র উদ্ধার দিবস, আরেকজন বলছে গণতন্ত্র হত্যা দিবস। কিন্তু গণতন্ত্র যে আরো অনেকগুলো 10টা উপাদান আছে, মৌলিক অধিকার, বাক ব্যক্তি স্বাধীনতা, সমাজে আপনার বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, এই সমস্ত বিষয়গুলোকে গভীরে যে এবং কেবলমাত্র রাজনীতিতে গণতন্ত্র থাকলে চলবে না, আমার অর্থনীতিতেও গণতন্ত্র থাকা প্রয়োজন। এই মৌলিক জায়গাগুলোতে কিন্তু আলোচনাটা যাচ্ছে না। 5ই জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস হোক আর গণতন্ত্র রক্ষা দিবসই হোক, কিন্তু গত 1 বছর তো দেশের রাজনৈতিক অবস্থা কিছুটা স্থিতিশীল ছিল। আমরা দেখেছি অর্থনীতি জিডিপি আমাদের কিন্তু বেড়েছে মোটামুটি। হয়তো মুজাহিদুল ইসলাম সেলিম যেমনটা বললেন আরো ভালো হতে পারতো। তাহলে সমস্যাটি আসলে কোথায়, জনাব নাইমুল ইসলাম খান? না, সমস্যা আমার মনে হয় সেলিম ভাই চমৎকারভাবেই ব্যাখ্যা করেছেন যে সমস্যা তো হচ্ছে যে আমরা 6+ জিডিপিতে সন্তুষ্ট, কিন্তু ইথিওপিয়াও গত 2 বছর 10.5 জিডিপি করতে পেরেছে। ইথিওপিয়া যদি 10.5 করতে পারে, আমাদের অন্তত 12 থেকে 15 করার মতো সামর্থ্য আমাদের আছে। অন্তত ডাবল ডিজিট তো হতে পারতো আমাদের মতো, ইথিওপিয়ার মতো। তো সেটা এইগুলি তো আমাদের জন্য তীব্র ক্ষোভ এবং দুঃখের বিষয়। এত লক্ষ লক্ষ মানুষের রক্ত, এত নারী পুরুষ মা বোনের সম্ভ্রম লুণ্ঠন ইত্যাদির পর যে স্বাধীনতা আসে, একটা এই দেশের নাগরিকদের তো এর চেয়ে অনেক ভালো জীবন তাদের প্রাপ্য ছিল। সেই অর্থনৈতিক অগ্রগতি এবং আমাদের যে প্রত্যাশিত ইয়েটা, মানে আমাদের যেটাকে আমরা বলি যে সেলিম ভাইও যেটা বললেন, আমাদের যে বৈষম্যের দূরীকরণ, তো এই দিকে কিন্তু আমাদের অগ্রগতি হয় না। অর্থনৈতিক প্রবৃদ্ধি আমাদের বৈষম্যটা ক্ষেত্রে যে যতটা উন্নতি প্রার্থিত সেটাও আমাদের হয় নাই। তারপরে আসছে যে শুধুই কি অর্থনৈতিক উন্নতির সঙ্গে সমান্তরাল আমাদের যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় যে উন্নতি, আমাদের মত প্রকাশের স্বাধীনতা, আমাদের যে কি বলবো আমি, আমাদের বিচার বিভাগের স্বাধীনতা, আমাদের নির্বাচনে সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা,
আমাদের রাষ্ট্র পরিচালনায় বা নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনকে যে শক্তিশালী করার, দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন করা হলেও এটা যে সত্যি সত্যি স্বাধীনভাবে সক্রিয় থাকতে পারবে তার নিশ্চয়তার বিধান, এইরকম সুশাসনের পয়েন্ট অফ ভিউ থেকে মানে গণতান্ত্রিক একটা রাষ্ট্র সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে প্রতিষ্ঠানগুলোকে তৈরি, লালন পালন এবং শক্তিশালী করার কথা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সমান্তরালভাবে সেটা হয়নি। এই যে হয়নি, এটা আমাদের চরম হতাশার কারণ। এখন গতকাল পরশুদিন 31শে ডিসেম্বর বেগম জিয়া বিএনপির চেয়ারপারসন তিনি 7টি প্রস্তাব দিয়েছেন সরকারের উদ্দেশ্যে। সেই প্রস্তাবগুলি নিয়ে আমরা আলোচনা করব। সেই প্রস্তাবগুলি আসলে কতখানি সঙ্গত, এখন এই মুহূর্তেরই এই প্রস্তাবগুলি এই মুহূর্তে সেই পরিবেশ আছে কিনা, এই বিষয়টি নিয়ে ফিরবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।